এখন আমরা সেন্ট্রিওল নিয়ে পড়াশোনা করব। তো এখান থেকে খুব বেশি কিছু আমাদের জানতে হবে না। আমরা যা যা জানবো তার মধ্যে ইম্পর্টেন্ট হলো যে বিস্তৃতি কোথায় থাকে সেন্ট্রিওল, এইটা আমাদের জানতে হবে। একটা টার্ম আছে ডিপ্লোসোম, এটা একটু বলবো আমরা। তারপর এই যে ভৌত গঠন, যার জন্য আমি ছবি দিলাম, ভৌত গঠন সম্পর্কে জানবো। রাসায়নিক গঠন তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট বলে দিব। আর যেটা কাজে লাগবে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে কাজ। কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। তো চলো আমরা শুরু করি। আমি কালারটা চেঞ্জ করে নিতেছি। আচ্ছা, প্রথমে সেন্ট্রিওল সম্পর্কে যেটা জানতে হবে যে এই যে সেন্ট্রিওল, এইটার যে স্ট্রাকচার, যে আমাদের যে ভৌত গঠন যেটা, সেটা আসলে কী দ্বারা তৈরি। সহজ কথা, প্রথমত মনে রাখবা সেন্ট্রিওল মাথায় আসলেই মনে রাখবে এটা মাইক্রোটিবিউলস দ্বারা তৈরি। মাইক্রোটিবিউলস দ্বারা তৈরি। এই মাইক্রোটিবিউলস কিন্তু কোষীয় কঙ্কাল একটা পার্টস, তাই না? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এগুলো মিলে কি কোষীয় কঙ্কাল তৈরি হয়। ওই মাইক্রোটিবিউলস আবার আমাদের সেন্ট্রিওল তৈরি করে। তাহলে সেন্ট্রিওল কেমন ধরনের স্ট্রাকচার? মাইক্রোটিবিউলস দ্বারা গঠিত একটা স্ট্রাকচার। এখন এই সেন্ট্রিওল বিস্তৃতি মানে কোথায় পাবো? তো এটা মনে রাখবা, এর আগে আমরা প্লাস্টিড পড়ছি, প্লাস্টিড পাইছিলাম উদ্ভিদ কোষে, প্রাণী কোষে ছিল না। এইখানে সেন্ট্রিওলটা থাকবে প্রাণী কোষে, যেটা উদ্ভিদ কোষে থাকবে না। স্পেসিফিকভাবে বললে আবৃতবীজ উদ্ভিদে থাকবে না, এছাড়া অন্যান্য উদ্ভিদে কিন্তু সাধারণত থাকে। তাহলে থাকবে কোথায়, থাকবে না কোথায়? আমরা বিস্তৃতির ক্ষেত্রে যদি এরকম বলি যে থাকবে কোথায়, ধর টিক দিলাম, আর এইখানে লিখবো যে থাকবে না কোথায়। তাহলে কোথায় থাকবে? প্রথমত প্রাণীকোষ বললাম আমরা, তাহলে প্রাণীকোষ যেটা, সেটা আমরা আগে লিখি যে এটা প্রাণীকোষে পাওয়া যাবে। তাহলে প্রাণীকোষে পাবো। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষগুলো পাবো। নিম্ন শ্রেণীর যেমন কীরকম উদ্ভিদ কোষ আছে, শৈবাল আছে, শৈবাল আমরা পাবো। তারপর ছত্রাক আছে, ছত্রাকের সেন্ট্রিওল পাবো। তারপর যে মশ পাবো, ফার্ন, তাই না? মশবর্গীয়, ফার্ন বর্গীয়, এগুলো আছে, এখানে আমরা পাবো। ইভেন নগ্নবীজী উদ্ভিদ পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, এটা কোথায় লিখবো আমরা? এখানে, এই যে এখানে লিখি নগ্নবীজ উদ্ভিদও পাওয়া যাবে। আমি এই যে ডিপ্লোসনটা এটা একটু নিচে নিয়ে আসি। এই তাইলে আমরা কোথায় কোথায় পাইলাম? প্রাণীকোষে পাবো, তারপর নিম্ন শ্রেণীতে শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন আর নগ্নবীজী। তো এটা যদি তুমি মনে রাখো, তাহলে যেখানে পাবো না ওইটা কিন্তু তোমাদের মাথায় থাকবে এমনিতেও। তারপর আমরা যদি বলি উদ্ভিদ কেমন উদ্ভিদে, তাহলে এটা থাকবে না আবৃতবীজী উদ্ভিদে। আর নিম্ন শ্রেণীর মধ্যে কোথা থাকবে না? আদিকোষী যেসব প্রাণী আছে, আদিকোষী প্রাণীদের ক্ষেত্রে পাবো না। তারপর ওই যে ছোটোখাটো যেসব ইস্ট, ডায়াটম জাতীয় যেসব ইস্ট আছে, তারপর যে ডায়াটম জাতীয় যে শৈবাল, এটা খেয়াল করবা। দেখো নর্মালি শৈবালগুলো কিন্তু আমরা পাইলাম, কিন্তু ডায়াটম জাতীয় যে শৈবাল, এখানে কিন্তু আমরা পাবো না, ইস্টে পাবো না। তারপর কি? আর আবৃতবীজী উদ্ভিদের কথা তো বললাম, তাহলে আবৃতবীজী উদ্ভিদও আমরা কি পাবো না, আবৃতবীজী উদ্ভিদে পাবো না। তাহলে এটা মনে রাখতে হবে যে বিস্তৃতি সেন্ট্রিওল আমরা কোথায় থাকবে আর কোথায় থাকবে না। এখন বিস্তৃতি তো গেল, এবার আমরা এই যে একটা টার্ম লিখছিলাম ডিপ্লোসোম, সেটা বোঝানোর আগে আমরা ভৌত গঠনে যাব। তো ভৌত গঠনটা বুঝবো, তারপর আমরা ডিপ্লোসোমটা বলতেছি। তো ভৌত গঠন, তোমরা ছবির দিকে তাকাও। এই যে এইখানে আমি কালারটা চেঞ্জ করে নিই। এই যে এই ছবিটায় প্রথমত দেখতে পারতেছো অনেকগুলো টিউবের মতো, তাই না? টিউবের মতো। ওকে, আমরা এই ছোট টিউবকে আমরা কি বলবো? টিউবিউলস, মাইক্রো টিউবিউলস। যেমন এখানে, তাহলে এরকম টিউবিউলস। তাহলে এই যে এক একটা মাইক্রো টিউবিউলস, এই যে একটা, না এই একটা লম্বা, এই যে লম্বা টিউবিউলস, না এরকম তিনটা একত্রে থাকে, এরকম তিনটা মাইক্রোটিবিউলস একত্রে থাকে। এই যে ছবিটা দেখতে পারতেছো, তিনটা একত্রে থাকে। তাহলে এই যে তিনটা, এই তিনটাকে আমরা এদের বলবো উপনালিকা। খেয়াল করো, মাইক্রোটিবিউলস যে এই যে এক একটা মাইক্রোটিবিউলস, এদের বলবো আমরা উপনালিকা। উপনালিকা, এরকম উপনালিকা তিনটা থাকবে একত্রে, ওই তিনটা মিলে তৈরি করবে ট্রিপলেট। এই যে ট্রিপলেট ওয়ার্ডটা দেখতে পারতেছো, তাহলে উপনালিকা তিনটা মিলে কি তৈরি করবে? ট্রিপলেস। ঠিক আছে, তিনটা একত্রে আমরা কি বলতে পারি? ত্রয় অনুনালিকা। যাই হোক, যেটাই বলো। এখন ওই তিনটে একত্রে থাকবে, এই যে এই একটা সেট, এরকম মোট সেট আছে নয়টা। এই একটা সেট, এই দুইটা, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা সেট, এই ছয়টা, এই সাতটা, এই আটটা, এই নয়টা। তাহলে মোট সেট কয়টা? নয়টা। নয়টা সেট। তাহলে এই জন্য আমরা কিন্তু বলতে পারবো যে এই যে নয়টা ত্রয় অনুনালিকা, তাই না? এক একটাকে আমরা কি বলছিলাম? ত্রয় উপনালিকা বা অনুনালিকা। তাহলে ত্রয় অনুনালিকা এরকম মোট কয়টা? নয়টা। তাহলে সেন্ট্রিওল এই যে মাইক্রোটিবিউলসটা কীভাবে থাকে? এটা কিভাবে থাকে? এইটা থাকে ত্রয় অনুনালিকা বা ট্রিপলেটস একত্রে। এই যে মাইক্রোটিবিউলস ট্রিপলেটস বুঝলাম। এটাকে যদি আমি একটু বাংলায় লিখি, তাহলে এরকম বলবা যে মোট নয়টা। আবার ত্রয়, ত্রয় মানে কি? তিন। ত্রয় অনুনালিকা বা উপনালিকা যাই বলো, নয়টি অনুনালিকা মিলে এই যে মাইক্রোটিবিউলস বা এই যে ট্রিপলেটস গঠন করে। তাহলে ট্রিপলেটস মোট কয়টা?
9টা। তাহলে 9টা যদি ট্রিপলেটস হয় তাহলে মোট, খেয়াল শোনো মানে কথাটা শোনো, তাহলে মোট মাইক্রোটিউবুলস কয়টা? মোট মাইক্রোটিউবুলস তাহলে কত হয়? 3 9 27। আচ্ছা সরি, এটা আগে কি লিখলাম আমরা? 27টা, ঠিক আছে, এই যে 27টা। তাহলে মোট মাইক্রোটিউবুলস কয়টা হলো? 27টা হলো। এরপরে ভৌত গঠনে তাহলে আর কি কি থাকবে? আর থাকবে এদের বাইরে যে ওয়াল, প্রাচীর থাকবে, তাই না? এদের বাইরে যে ওয়াল বা প্রাচীর থাকবে, আর ভিতরে এই যে দেখো লিঙ্কার বা যোজনীর মাধ্যমে এরা কানেক্টেড, তাই না? এই যে এদের কি বলবো আমরা? এদের বলবো লিঙ্কার। তাহলে এই যে ট্রিপলেটস পাইলাম আমি, 1 নম্বর পয়েন্ট যে ট্রিপলেটস, তারপরে যে ট্রিপলেটসের বাইরে প্রাচীর বা ওয়াল থাকে। আর 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখবো? আচ্ছা 4টা হয়ে গেল না, যাই হোক, 3 নম্বর পয়েন্ট হলো যে আমাদের এই যে লিঙ্কার বা যোজনী, লিঙ্কার। তাহলে এই যে তিনটা, এই যে লিঙ্কার, ওয়াল আর ট্রিপলেটস, এরা মিলেই কিন্তু আমাদের এই যে সেন্ট্রিওলের ভৌত গঠনটা তৈরি করে, তাই না? তো এখান থেকে এইটুকু জানলেই হবে। এখন এর বাইরে একটু জিনিস খেয়াল করো, এই যে এইখানে এরা তো সেন্ট্রিওল তৈরি করলো। এখন এই সেন্ট্রিওল একটা এরকম এই যে প্রাচীরদের আবদ্ধ থাকে, এর মধ্যে তলপথ্য থাকে, বিভিন্ন তলপথ্য। এই যে তলপথ্যগুলা, এই তলপথ্যগুলোকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে এই তলপথ্যগুলো আমরা কি বলবো? সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে? তাহলে একটা হলো যে সেন্ট্রিওল, আর একটা হলো যে সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার এদের একত্রে আমরা সেন্ট্রোসোম বলি। তাহলে এই যে এইখানে যেটা দেয়া আছে এটা একটু খেয়াল করো। এই আমরা যেটা বললাম যে এই সেন্ট্রিওল, এটা তো সেন্ট্রিওল, তাই না? দুইটা সেন্ট্রিওল আছে। এই সেন্ট্রিওল আর এই যে তরল অংশ যে সেন্ট্রোস্ফিয়ার, এদের মিলে তৈরি হয় সেন্ট্রোসোম। তাহলে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার মিলে কি তৈরি হবে? সেন্ট্রোসোম তৈরি। এই যে আমি যেভাবে আঁকলাম এইটি কিন্তু এইখানে এরকম দেওয়া আছে, এই যে এই জায়গাটায়, এই যে সেন্ট্রোসোম, তাই না? বাইরের দিকে এরকম প্রাচীর, মাঝখানে তরল অংশ, আর ভিতরে ওই যে সেন্ট্রিওল দেখতে পারতেছো। তাহলে এই ছবিটা দিছি, এর পিছনে কারণ হলো তুমি সেন্ট্রিওলের কাজটা কিন্তু এখান থেকে বুঝতে পারবা। দেখো এই যে সেন্ট্রোসোমটা কোথায় থাকতেছে? এই যে কোষ বিভাজনের সময় যখন এই যে মাকু তন্তু তৈরি হয় না, ওইখানে কিন্তু এর ভূমিকা আছে। তাই যাই হোক, আমরা ভৌত গঠন পড়তেছিলাম, তাহলে ভৌত গঠন আমাদের এতটুকু জানলেই হবে। আবারও আমি যদি রিক্যাপ করি তাহলে আমরা বলবো ভৌত গঠনের 3টে জিনিস পাই আমরা। প্রথমত ট্রিপলেটস, মাইক্রোটিউবুল ট্রিপলেটস পাবো। তারপর আচ্ছা এটা আমি হাইলাইট করে দিই, মাইক্রোটিউবুলস ট্রিপলেটস পাবো। তারপরে কি পাবো বলছি আমরা? এই যে বাইরের প্রাচীর বা ওয়াল পাবো, আর ভিতরে এই যে এদের কানেক্টেড ট্রিপলেটসগুলো কানেক্ট করে কি থাকবে? লিঙ্কার থাকবে। তাইলে ভৌত গঠন শেষ। রাসায়নিক গঠন তো তেমন কিছুই না। এই যে যা যা ভৌত গঠন পড়লাম, এরা আসলে কী দ্বারা তৈরি? এরা মূলত আবারও সেম প্রোটিন আর লিপিড দ্বারা তৈরি। তাহলে এখানেও রাসায়নিক গঠনের মধ্যে আমরা প্রোটিন বলবো, যে প্রোটিন দ্বারা তৈরি, লিপিড বলবো, লিপিড। প্রোটিন লিপিড সব জায়গায় কিন্তু কমন ছিল, তাই না? এখানে প্রোটিন লিপিড বাদে এক্সট্রা যেটা মনে রাখবা সেটা হচ্ছে এটিপি থাকে না, নিজস্ব এটিপি থাকে বিধায় এদের কিন্তু আমরা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন বলি। এই যে সেন্ট্রিওলকে আমরা কি বলবো? স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। আমি এটাও লিখে দিই যে এটিপি থাকে বিধায় এটা কি বলা হয়? স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। ওকে, এবারে আমরা এই যে ডিপ্লোসোমটা বলি, তো এই যে সেন্ট্রিওল এখানে কয়টা? এই একটা দুইটা, তাহলে দুইটা সেন্ট্রিওলকে একত্রে বলা হয় ডিপ্লোসোম। তাহলে ডিপ্লোসোম আর কিছুই না, জোড়া সেন্ট্রিওল বা দুইটা সেন্ট্রিওলকে কি বলা হয়? ডিপ্লোসোম বলা হয়। আর সবার শেষে আমাদের বাকি রইল তাহলে কাজ। তো কাজে আসি, তো কাজের জন্য তোমরা ছবিটা দেখো। প্রথমত এই যে দেখতেছো যে কোষ বিভাজনে তাহলে কি সাহায্য করতেছে, তাই না? তাহলে কোষ বিভাজনের সময় কি তৈরি করে? মাকুতন্তু তৈরি করে। তাহলে কাজের প্রথম কথা হলো যে আমাদের এই যে মাকুতন্তু তৈরি করে কারা? মাইক্রোটিউবুলসও বলতে পারো, সেন্ট্রিওলও বলতে পারো, একই কথা। যে এই মাকুতন্তুগুলাই কিন্তু মেনলি মাইক্রোটিউবুলস দ্বারা তৈরি। আর আলটিমেটলি এটা শুরু হয় এই যে সেন্ট্রিওল থেকে। এই যে সেন্ট্রিওল থেকে এই মাকুতন্তুগুলো তৈরি হওয়া শুরু হয়। তাহলে মাকুতন্তু গঠন, সেটাও কার কাজ? সেটা হলো যে সেন্ট্রিওলের কাজ। তাহলে সে কি মাকুতন্তু গঠনের মাধ্যমে কি কোষ বিভাজন হেল্প করতেছে? তাহলে কোষ বিভাজনে যে হেল্প করতেছে সেটাও আমরা বলতে পারবো এখান থেকে, যে কোষ বিভাজনে সাহায্য করে। আমি একটু তাড়াতাড়ি লিখতেছি। আচ্ছা যাই হোক, আর কি আছে? আর এই যে এর যে একটা ইম্পর্টেন্ট আলাদা একটা কাজ যেটা, সেটা হলো যে এই যে কোষে যে সিলিয়া ফ্লাজেলাগুলো থাকে, যেগুলো কোষ বা কোনো কিছু চলাচলে যে সিলিয়া ফ্লাজেলা হেল্প করে, ওই জিনিসটা গঠন করে সে। তাহলে এই যে কোষের সিলিয়া, যে মানে সিলিয়ার ফ্লাজেলার যেসব কোষ থাকে, ওইসব কোষে সিলিয়া আর ফ্লাজেলা তৈরি করে, যেটা চলনে হেল্প করে, তাই না? সিলিয়া ও ফ্লাজেলা তৈরি বা সৃষ্টি।
ফ্লাজেলা তৈরি করে, তাহলে যেটা চলনে হেল্প করবে। তাহলে আমাদের এই যে কোন ধরনের কোষ আছে যেটা চলাচল করতে পারে, তোমরা এই ছবি দেখলেই বুঝবে এই যে স্পার্ম বা শুক্রাণু। শুক্রাণু চলাচল করতে হয় না, তাহলে শুক্রাণুর ক্ষেত্রেও কি সেন্ট্রিওল একটা ভূমিকা আছে, তাই না? শুক্রাণুর ক্ষেত্রে সেন্ট্রিওলের ভূমিকা থাকবে। তখন তুমি বলবা এই যে শুক্রাণুর কোন অংশে সেন্ট্রিওল থাকে, এইটা তো শুক্রাণুর মাথা, মাথায় তো সেন্ট্রিওল নাই। এই যে দেখো লেজ অংশে, লেজে এই যে তুমি সেন্ট্রিওল পাইতেছো, এই যে লেখা আছে এখানে ডিস্টাল সেন্ট্রিওল, প্রক্সিমাল সেন্ট্রিওল, যাই হোক সেন্ট্রিওল, আলটিমেটলি শুক্রাণুর লেজে, এই লেজে তুমি সেন্ট্রিওল পাইতেছো, তাই তুমি কি বলবা শুক্রাণুর লেজ গঠন করে কি সেন্ট্রিওল। তাহলে 4 নম্বর পয়েন্ট এইখান থেকে আমরা বলতে পারবো যে শুক্রাণুর লেজ গঠন করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, শুক্রাণুর লেজ গঠন করে। তাহলে এই 4টা কাজ তোমাদের মাথা রাখলেই হবে। তাইলে এই মোটামুটি আমাদের সেন্ট্রিওল শেষ।